প্রেম তৃষা, লেখনীতে ইসরাত জাহান জেরিন। পর্ব সংখ্যা 46। আদিত্য সাক্ষতের পাকস্থলী যেন গলৎকরণ করা বিষাক্ত পিত্ত ছুরি ফেলার এক ধরনের হয়ে উঠেছে। শিরা উপশিরা পর্যন্ত কেঁপে উঠছে তার। রক্ত বরফ জমে কঠিন হয়ে গেছে। বাতাস এমন এক বিকট পচনশীল মৃতদেহের গন্ধ যা মানুষের নাসারন্ধ্র ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার ক্ষমতা রাখে। নরকে হয়তো এমন বিষাক্ত গন্ধের উদ্ভট হয়নি। এখানে টিকা থাকা মানেই বমির আশটে ধোঁয়ায় অন্ধ দমবন্ধ মৃত্যুর দিকে ধীরে ধীরে গতিতে ধাবিত হওয়া। কিন্তু সবচেয়ে শিওর হয়ে ওঠার মতো প্রশ্ন, মেইলি মৃতদেহ কার? মৃতদেহর কি আদৌ মৃত্যুর পর বিশ্রাম পেয়েছে, নাকি নিষ্ঠুর কোনো বিকৃত মস্তিষ্কের অকথ্য নিষ্ঠুরতা বাঁচিয়ে রাখার চেষ্টা? মস্তিষ্ক তাকে অকথ্য নিষ্ঠুর বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়েছে। এই ভগ্নদেহে হয়তো অন্ত বছরখানেক আগে নিঃশ্বাসবিহীন হয়েছে। তার সত্তা কত কৌশল! তাকে আবার জীবিত ছদ্মবেশে হাজির করার নারপিসূচক পরীক্ষা চালানো হয়েছে। দেহের কঙ্কালঙ্গ আর বাকি অংশ অনেকখানি চামড়া টুকরো দিয়ে কার্যকলাপভাবে জোড়া লাগানো হয়েছে। প্রতিটি চামড়ার রং ভিন্ন, কখনো অতল অন্ধকারের মতোই কালো, কখনো হিমের মতো বিবর্ণ সাদা। মৃত্যুদূতের কর্মশালার নমুনা। দেহের বিভিন্ন স্থানে অস্ত্রোপচারের স্যালাইনের দাগ, যা দেখে মনে হচ্ছে কসাইদের দক্ষ কসাই বোধহয়। লজ্জায় মাথা নত করল। মাথায় এক অংশ চুল আর বাকি অংশ হাড়ের সূক্ষ্ম রূপ, একটি ভয়ঙ্কর পরিত্যক্ত প্রত্নতাত্ত্বিক অবশেষের মতোই। সেই চুল একই রকমের মানুষের মাথার নয়, বহু মানুষের থেকে ছিন্ন করে চুল জোড়া লাগিয়েছে মিথ্যা পরিচয় গঠন করতে। চোখের কোটর শূন্য, ভয়ঙ্কর গহ্বর গহীন হয়ে আছে। চোখের কঠোর কৌশল, ভয়ের গহ্বরে অমানবিক বিকৃতি। ওপরের ঠোঁট অন্য কারো, নিচের ঠোঁট আবার অন্য কারো দেহ থেকে ছেঁড়া। আর দুর্গন্ধ, এমন গন্ধ যা শুধু নোংরা নয়, বরং শয়তান প্রলয় শ্বাসের মতোই হাড়ের প্রলোভ আত্মাকে ধ্বংস করতে সক্ষম। আদিত্য দেরি না করে বাইরে চলে আসে। প্রেম এখনো ভেতরে। এত আগ্রহ নিয়ে এই লাশটা দেখছে সে, বিশেষ করে লাশের গলায় ঝুলে থাকা একটা লাল রঙের হীরার নেকলেসের দিকে। হঠাৎ আহাদ এসে তার পেছনে দাঁড়ায়। একেবারে লাশের দিকে তাকিয়ে অন্যবার প্রেমের দিকে তাকায়। অতঃপর বলে, স্যার আপনাকে ডাকছে, থানা থেকে কল এসেছে। প্রত্যুষ দেওয়া স্বয়ং আপনার সাথে কথা বলতে চাইছে। এমনিতেও উত্তর সব তার কাছেই, যেতে তো হবেই। তাই যেহেতু সে ডেকেছে, তাই বোধ করি দেরি না করা ঠিক হবে না। আদিত্য স্যার বাইরে আছে, আপনি আসুন। প্রেমার এক মুহূর্ত অপেক্ষা না করে রুম থেকে বাইরে বেরিয়ে আসে। হাত পুনরায় একবার লাশের দিকে তাকায়, তারপর লোকেদের বলে লাশটা টেস্টে পাঠানোর ব্যবস্থা করতে। কাল লাশ জানতে হবে। সাইকোর মুখের বয়ান যথেষ্ট নয়। আর তাছাড়া এই রুমে আরো ভালো করে তালাশি করো, একটা ক্লু যাতে হাতছাড়া না হয়। আর অবশ্যই এই রুমের আশেপাশে যেন কেউ আউট পারসন অ্যালাউ না করে। জলদি বাইরে চলে গেল। বাইরে স্যার দাঁড়িয়ে, লোকালয়ে থাকায় অনেক কাজ। শালার পুলিশ যদি নিজেদের কাজ একটু ভালো মতো করতো, তবে এত নগণ্য বিষয়ে ইন্টেলিজেন্স অফিসার টিম আসতে হতো নাকি? সবে মাত্র বিয়েটা হলো, হানিমুনটা আটকে দিল এই সরকারি চাকরি। গজব পড়বে সব কয়টার ওপর। হলুদ বাল্ব ঝিমিয়ে পড়া আলো। নিচে বসে আছে প্রত্যুষ। তার সামনে চেয়ারে প্রেম আর আদিত্য বসে আছে। প্রত্যুষ পরপর অনেকগুলো প্রশ্ন ছোড়া হয়েছে। দেখা যাক গল্পর কোন বনায়েট নিয়ে বাস্তব করে এই ছেলে। প্রেম হাতের ফোনটা রেখে প্রত্যুষকে বলে, এবার বল ভাই, তিথি কোথায়? প্রত্যুষ হেসে বলল, আমি জানতাম উত্তর জানার জন্য আমার অপেক্ষায় ঘুরে ফিরে আসতে হবে। আমি অপেক্ষাতেই ছিলাম। তাহলে আর না ঘুরাই, সব যেহেতু জানাজানি হয়ে গিয়েছে, তবে বাকিটা কেন অজানা রইবে? তিথি আমার সঙ্গে ছলনা করেছে, তবুও আমি তাকে মাফ করে দিয়েছি। সে স্বামীর কাছ থেকে আমার কাছে চলে এসেছিল। জানিস, ওর বিয়ের পর ওর কাছে গিয়েছিলাম একবার। তারপর জানতে পারলাম তার মা বাবা নাকি তাকে জোর করে ওই লোকের সাথে বিয়ে দিয়েছে।
ভয়ে সে আমাকেও বলতে পারেনি। তিথিকে তখন বললাম আমার কাছে চলে আসতে। সে প্রথমে রাজি হলো না, তারপর একদিন আবদার করলো মানুষের মাংসের বিরিয়ানি খাওয়ার। সেই থেকে আমি খুন করতে থাকি বলে একগাল হাসলো প্রত্যুষ। প্রেমের এসব শুনে রাগ হচ্ছে। এসব তো সে আগের কথা। একটা কথা বারবার শুনতে বিরক্ত লাগে। প্রেম টেবিলের ওপর আঘাত করে উঠে গেল। প্রেম তেজি গলায় প্রত্যুষকে বলল, বাল, তোমার জন্য আমার বইয়ের সঙ্গে বিক্রিয়া করতে পারছি না। আমার হানিমুনে তুমি একেবারে বালমুন বানাই দিছো। এত বিক্রিয়া করতে হবেও না। বংশবিস্তার বুঝো যুধির ভাই। আদিত্য টেনে টুনে প্রেমকে বাইরে নিয়ে এলো। প্রেমের রাগ হচ্ছে, প্রচণ্ড রাগ হচ্ছে। তার আবার বউকে প্রচণ্ড আদর করতে ইচ্ছে করছে। এই আচ্ছা মুসিবতে ফেসেছে সে, নইলে বইয়ের সঙ্গে ইতিপূর্ব দফায় দফায় বিক্রিয়া শেষ করত। দেখ হাসপাতালে চলে যাবে নাকি? বউ তো তার অসুস্থ, কিন্তু প্রেম তো আর অপেক্ষা করতে পারছে না। শরীরের শিরাগুলো কামড় ধরেছে। বউকে লাগবেই। কি যে করবে? যে করেই হোক। প্রেম আদিত্যকে বলল, এখন কার্যক্রম আপনি সামলান, আমি প্রোডাক্ট আবিষ্কারের কাজ সেরে আসি ভাই। মানে বিজ্ঞানী নাকি? তো কি মনে হয় প্রতিটি পুরুষই একজন বিজ্ঞানী? তারা না থাকলে এত এত আবিষ্কার হতো নাকি, আর এত এত জনসংখ্যা বৃদ্ধি পেত নাকি? যাই, আমি বিজ্ঞানীটা আপাতত একটা হেভি জিনিস আবিষ্কার করে বংশ বজায় রেখে আসি। পুরুষ বিজ্ঞানী হলে নারী কি? গবেষণার সময় যে ইঁদুর ব্যবহার করা হয় ওইটাই হলো নারী। আমরা আবিষ্কারকগণ পরিশ্রম করি ওদের মাধ্যমে ফলাফল পেতে। আদিত্য মাথায় প্রেমের কথাই যেন ঢুকলো না। প্রেম অপেক্ষা না করে লেদার জ্যাকেট গায়ে জড়িয়ে হাতে সিগারেটের শেষ টান বসিয়ে ধোয়ার কুণ্ডলি ছেড়ে দিল বাতাসে। তারপর হেলমেট মাথার উপর পরে বাইক উঠে যায়। আসছে শীত। এমন আবহাওয়া বইয়ের মতো হিটার না থাকায় এক অধপাগলের সাথে থানায় বসে থাকা প্রেম নেওয়াজের পক্ষে মোটেও সম্ভব না। প্রেম হাসপাতালের কেবিনের রুমে পা টিপে টিপে প্রবেশ করে। বাইরে অঙ্কুর দাঁড়িয়েছিল, শিমলা ভেতরে। অঙ্কুরকে দিয়ে শিমলাকে কেবিনের বাইরে বের করে বলল, মেলা ধন্যবাদ বউটাকে টেক কেয়ার করার জন্য। যাও বাবা অঙ্কুর, রাত হয়েছে, বাড়ি গিয়ে ফরজ কাজ ছেড়ে আসো। অঙ্কুর ভুরুকুচকে জিজ্ঞেস করলো, মানে? ভেতরে আসো জানেমন, তোমার সঙ্গে 6-9 খেলে মানে বুঝাইতেছি। শালার ভাই ভালো হয়ে যা। খারাপ ছিলাম কবে রে? হে শালা, এখন কেটে পড় দেখি। অঙ্কুর শিমলার দিকে চলে যেতেই প্রেম রুমে দরজা লাগিয়ে দেয়। বাতি বন্ধ। তৃষা ঘুমাচ্ছে। এ বাবা, ঘুমের ওষুধ হয়েছে নাকি? ইচিং বিচিং টিচিং চা করার সময় তৃষা ছটফট করবে না? ফিল আসবে না তো? ছটফট না করলে ফিল আসে? মানে মনে হবে তো লাশের সঙ্গে করছে। আস্তাগফিরুল্লাহ। প্রেম ফোনের স্ক্রিন অন করে। তৃষার পাশে গিয়ে বসতে তৃষার ঘুম হালকা হয়ে আসে। তৃষা তার দিকে তাকাতে প্রেম বলল, শব্দ করো না শোনা। আপনি এখানে? এখন এখানে একটু পর সর্বঙ্গ। মানে? প্রেম তৃষার গালে চুমু দিয়ে বলল, শরীরের ব্যথা আছে? খুব ব্যথা হচ্ছে। আগে তুলনায় কম। তাহলে তৈরি হও, ব্যথার একটু বাড়িয়ে দিব। তৃষা কিছু বলতে যাবে তার আগে প্রেম তার ঠোঁটে চুমু বসিয়ে দেয়। বিছানায় তৃষাকে ঠেলে নিজের জায়গা দখল করে চলদি। তৃষার ওপর ঝুঁকে ভুলও করে না। শব্দ করিস না। কিন্তু বিরাট হাট। 100 বার করবো। এটা হাসপাতাল, আপনার বাসর ঘর না। লুচ্চামির একটা লিমিট থাকে। ওই লিমিটে আমি পেছন মারি। আর একটা কথা বললে এমন পানিশমেন্ট দেব, শেষে ডাক্তার এসে অপারেশন করতে হবে। প্রেম থামুন বলছি, দূরে সরেন। ইস শোনা, ডোন্ট স্টপ, অনলি সে স্টার্ট অ্যান্ড কন্টিনিউ। তৃষার কোনো কথা না বলার সুযোগ পেল। বলবে কি করে? এই লোক সেই অবস্থা দিয়েছে নাকি? বউ মরে যাচ্ছে অসুখে, আর সে মরে যাচ্ছে বউকে কাছে পড়া অসুখে। ছে ফকিরা কারবার। প্রেমের শরীর এটি বসিতেও ঘাম ঝরছে। এটা ডবল বেডের কেবিন। তৃষার পাশে শুতে কষ্ট হচ্ছে। তাছাড়াও সিঙ্গেল বেড হওয়ার বউকে নিজের বুকের উপর রাখতে হচ্ছে। শত হলেও বউ নামক হিটার বলে কথা। তৃষা প্রেমের বুকে অভিমান নিয়ে শুয়ে আছে। হঠাৎ প্রেম তার কপালে চুমু দিয়ে জিজ্ঞেস করলো, শোনা কষ্ট হচ্ছে খুব? আপনাকে বলেছিলাম রয়ে শুয়ে কাজ করুন, সবকিছুতে জল দিব না। শালির ঘরের বউ, পরিশ্রম করলাম আমি, কষ্ট লাগে তোর? তখন তো বাধা দেসনি, যত সব নাটকের বস্তা। তৃষা মুখ ভেঙচি কাটতে প্রেম তার ঠোঁটে চুমু খায়। কাছে আসতে নিলে তৃষা ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। চেঁচিয়ে বলে, এই হাইব্রিড করলা। আরেকবার কাছে আসার চেষ্টা করলে করলার রস চিপে তেতো ভাব দূর করে দিব। প্রেম ভুরু কুচকে উঠে যায়। দাঁতে দাঁত চেপে বলে, ওই
কসলা কসলি ছাড়া তুমি চুলাও ফেলতে পারবা না। আসেন আপনারটা ফেলে দেখাই। শালীর ঘরের বউ, তোমার মুখের ওপর বোম মারার আগে ওয়াশরুমে যা। আর হ্যাঁ, দরজা আটকাবি না, আমি আসছি একটু পর। শালার ভাই, তোমার ওয়াশরুম চপ্পলে তুমি যাও। কথায় আছে না, যার হাগা ধরে সে নিজেই দৌড়ায়। প্রেম কথা না বাড়িয়ে ওয়াশরুমে গেল। এই কনকনে শীতের মধ্যে শরীর ভিজে আসতে দেখলো তিশা ঘুমিয়ে গেছে। প্রেম তিশার পাশে বসলো, মুখের দিকে তাকিয়ে কি সব ভাবতে ঘুমন্ত তিশা জামা উপরে ক্ষতর দিকে তাকালো। ওই জানোয়ারের বাচ্চা কত বড় সাহস প্রেমের জানের ওপর আঘাত করে। ও ভেবেছে কি মুক্তি পেয়ে যাবে? কঠিন জীবন অপেক্ষা করছে ওর জন্য, জানের বদলে জান যাবে। প্রেম তিশার ক্ষতের ওপর আলতো করে চুমু দিয়ে জামা নামিয়ে গায়ে চাদর টেনে দেয়। জানালার কাছে আসতেই পেছন থেকে কিছু কথা মনে পড়ে গেল। প্রত্যুষের কাছে যাওয়ার আগের ঘটনা। থানাতে প্রেমের জন্য অপেক্ষা করছিল হেতিজা। কালুর বাপ অনেক কষ্টে সিদ্দিক নেওয়াজকে হোটেলে নিয়ে গিয়েছে। থানায় কেবল হেতিজার প্রেমা ছিল। প্রেম থানায় ঢুকতে না ঢুকতেই হেতিজা তাকে আঁকড়ে ধরে কেঁদে কেঁদে চেঁচিয়ে আর্তনাদ করে বললেন, আমার ছেলেকে ছেড়ে দে, আমায় বন্দি কর। সে অসুস্থ, তাই এমন কাজ করেছে, ওর কোনো দোষ নেই। এমন অসুস্থ মানুষ কি নাকি শাস্তি পেতে পারে? আমার ছেলে পাগল, সে অসুস্থ, অন্তত এই উচিলে তাকে ছেড়ে দাও। ছেলে ছাড়া যে আর কেউ নেই আমার বলতে। ছেলে অসুস্থ তুমি কি করে জানো? তার মানে কি প্রত্যুষ চাচা করেছে সবই তুমি এক থেকে জানতে ফুপি? প্রেম এক মুহূর্ত থমকে যায়, অতঃপর পুনরায় বলে, দেখো তুমি আমাদের সত্যি বলে দাও, সাহায্য করো, তোমার ছেলের শাস্তিও কমবে, তাতে আর না পারবে কখনো দেখতে না শাস্তি থেকে বাঁচাতে। যদি না বলো। হেতিজা একটা ঢোক গিলে কেবল, তারপর বলে, বলছি বাবা, সব বলছি, কেবল ছেলেটা রেহাই করো প্রেম বাবা। প্রেম হাত দুটো বুকে ভাঁজ করে বলল, একটু নিরিবিলি আলাপ করে ভালো হতো না? তদন্ত কক্ষের বল্পে হলুদ আবার বাতির নিচে বসে আছে হেতিজা। শরীরের মধ্যে ঘাম টিপ টিপ করে পড়ছে কপাল বেয়ে। সেদিকে পাত্তা নেই কারো, সবাই কান পেতে চেয়ে আছে ঠোঁটের ফাঁক গলে বের হওয়া জবানের দিকে। হেতিজা প্রেমের দিকে একবার তাকালো, একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, প্রত্যুষের সঙ্গে তিথি নামক মেয়েটির 7 বছর আগের সম্পর্ক। দুজনের মধ্যকার সম্পর্ক এতটাই গভীর ছিল যা দেখে বিবাহিতই লাগতো। সাধারণত বিবাহিত মানুষের মধ্যে দীর্ঘদিন যাবৎ সংসার করলে যেমন সম্পর্ক তৈরি হয় ঠিক তেমনই। প্রত্যুষ আর প্রায় তিথি বাড়িতে নিয়ে আসতো তাকে প্রত্যুষই। আমরা একসঙ্গে গল্প করতাম। প্রত্যুষ ইন্টেলিজেন্স অফিসার হওয়ায় সে ছোট থাকতেই খুব ইচ্ছে ছিল মেধাবী ছাত্র বলতে পারো। প্রত্যুষ ঠিক করে রেখেছিল চাকরিটা পেলে বিয়ে পিড়িতে বসবে। আমার আর প্রত্যুষের মধ্যকার সম্পর্ক ছিল বন্ধুর মতো। এত ব্যস্ততা, পড়ালেখার চাপে প্রস্তুত মানুষের সঙ্গে মিশতে পারতো না। আমার সঙ্গে দিন শেষে সব শেয়ার করতো। আস্তে আস্তে আমরা ভালো বন্ধু হয়ে উঠি। ছেলের মুখ শান্ত, মুখটার দিকে একবার তাকালে দুনিয়ার সকল কষ্ট যেন আর কষ্ট মনে হতো না। বিশ্বাস করো, সেই ছেলে চাকরির প্রিপারেশন নেওয়ার সময় তিথি আচমকা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। তার মধ্যে টাকার লোভ জন্মায়। অনেকদিন আগ থেকে হয়তো বুড়ো বেটা হাতিয়ে নেওয়ার ইচ্ছা ছিল তার। তাই তো আমার ছেলে কেমন কষ্ট দিয়ে বিয়ে করেছে। ওর জন্য আমার ছেলে অসুস্থ হয়, এত এত অপরাধে জড়িয়ে পড়ে। প্রেম মুখ থেকে মনে হলো একটি বানায়েট গল্প তার খুব পোষালো না। সে আদিত্যর দিকে তাকাতে আদিত্য বাইরে দাঁড়িয়ে থাকা আহাদের দিকে একবার তাকালো। মুহূর্তে ওপাশের সেল থেকে ভেসে এলো প্রত্যুষের বেদনাদায়ক আর্তনাদ। হেতিজা অস্থির হয়ে উঠল ছেলের কাছে যাওয়ার জন্য। দাঁড়াতে আহাদ এসে বাধা দিল। আদিত্য হেসে বলল, আপনি সত্যি বলবেন কি না, নাকি আপনার ছেলের উপর থেরাপি ডোজ বাড়িয়ে দিব? পাশ থেকে প্রেম তিতকুনি কেটে বলল, আরে ভাই, ডিম থেরাপি দিবেন নাকি? তাহলে কিন্তু আমি ডাইনোসরের ডিম কিনে নিয়ে আসবো। এই শুনুন, কাজটার দায়িত্ব আমাকে রাখা হোক, আমি আবার থেরাপি স্পেশালিস্ট। বলেই চোখ মেরে হাসলো গাল বাঁকিয়ে। তবে হেতিজার চোখ মুখ জুড়ে আতঙ্কের পাহাড়। সে চোখে একবার বন্ধ করে পুনরায় খুলল। তিনি রূপে গুণে অপরূপ ছিল। তিথি শুরু থেকে আমার ছেলেকে ভালোবাসতো, তবে সেই ভালোবাসা তিথির জন্য কাল হলো। পাপি তো আমার ছেলে একা নয়, আমিও কম কোথায়। প্রত্যুষ যখন 10 বছরের ছিল তখন তার পাপ্পা পাপন দেওয়ানের সঙ্গে এক সন্ধ্যায় বিরাট ঝগড়া হয়। পাপনের সাথে সেই ঝগড়া মারামারি পর্যায়ে চলে যায়। আমি সারাটা জীবন একজনের দিকে চেয়েছিলাম, আর বাবা শেষ তার সম্মানের কথা সম্পর্ক
মাথায় রেখে অচেনা কারোর সঙ্গে জুটি বেঁধে দিয়েছিলেন। তবুও বছর চলে গেল, প্রপ্তনকে ভুলতে পারলাম না। পাপন আমায় যে ভালোবাসেনি তা বলতে ভুল হবে, তবে সংসার করতে হবে বাধ্যতাগত, মানে সবটাই মেনে নিলাম, তাছাড়াও আর কিছু নয়। তখন প্রেমা কোলের শিশু। এক অন্ধকারে প্রাক্তনের কল আসে ফোনে। হঠাৎ এত বছর পর যখন জানতে পারি সে এখনো আমার অপেক্ষায়, আমায় ভালোবাসে সে, আমার মাথা যেন পুরোটা বিগড়ে যায়। প্রত্যুষের স্কুল ছুটির পর তাকে নিয়ে একদিন প্রাক্তনের সঙ্গে দেখা করতে চাই। প্রত্যুষ এত কিছু বুঝতো না, যা বুঝতো তাই বুঝতো। এভাবে আমি আবারও প্রাক্তনের সঙ্গে জড়িয়ে যাই। হঠাৎ করে একদিন পাপন বিষয়টি বুঝতে পারে। সেদিন তার কাছে প্রথম হাতে নাতে ধরা খাই। সেদিন অনেক ঝামেলা হয়ে যায় বাড়িতে। কিছু সময় কেটে যায়, তারপর একদিন ঠিক করি পালিয়ে যাব। পালানোর প্রস্তুতি নেই, তবে পাপন ধরে আনে। সেই দিন পাপনের সঙ্গে অনেক ঝগড়া হয়। এক পর্যায়ে লোহার রড দিয়ে পাপন আমার মাথায় আঘাত করেছিল। সে মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ি। চারপাশে রক্ত আর রক্ত দেখতে পাচ্ছিলাম। লাশ কি করব বুঝতে পারছিলাম না। প্রত্যুষ তখন নিজের চোখের সামনে দাঁড়িয়েছিল। ছেলে ছোট থেকে মা ভক্ত, সেই ভক্তের জোর কাজে লাগাই আমি। সেদিন উপায় না পেয়ে রুমের মধ্যে পাপনের মরদেহ টুকরো টুকরো করি। প্রত্যুষকে বলেছিলাম, বাবা খারাপ মানুষ, যারা তোমার মনে কষ্ট দিবে তাদের এমনই পরিণতি করবে। ছেলেকে বুঝিয়েছিলাম বাবা অন্য মা আনতে চেয়েছিল, তাই আম্মু কষ্ট পেয়ে তাকে শাস্তি দিয়েছি। তাই ছেলেও হাতে হাতে সেটি আমায় সাহায্য করে। কাজ শেষ করে সেদিন বাসায় এসে বিরিয়ানি রান্না করেছিলাম। কিসের বিরিয়ানি জানো? পাপনের মাংসের বিরিয়ানি, বলে হাসলো হেতিজা। তারপর অনেক দিন চলে যায়। অ্যাক্সিডেন্ট বলে ঘটনা ধামাচাপা দেওয়া হয়। খুন কি হয়েছে সেটাও ভাবার কোনো বিষয় নেই। এমনভাবে মাংস কাটা হয় দেখে অ্যাক্সিডেন্টই মনে হয়েছিল। পাপনের মৃত্যুর পর বাবা এসে আমাকে সহ আমার সন্তানদের ঢাকায় নিয়ে চলে যায়। তারপর আর প্রাক্তনের ফোনও আসেনি। আস্তে আস্তে আমার চিন্তাধারা পরিবর্তন হয়, ছেলে মেয়ের দিকে মনোযোগী হই। আমি হেতিজা সত্যি অতীত ভুলে কেবলমাত্র আমার ছেলে মেয়েদের কথাই চিন্তা করি। আস্তে আস্তে প্রত্যুষ বড় হয়। আমার মতো একদিন প্রেমে পড়ে। তিথি মেয়েটিও কম ভালোবাসত না তাকে, তবে আস্তে আস্তে বুঝতে পারি আমার ছেলেটাকে কেমন যেন টক্সি হয়ে যাচ্ছে, পরিস্থিতি কেমন যেন হয়ে গিয়েছিল। তিথি একবার নিঃশ্বাস নিলেও তার কৈফিয়ত তাকে দিতে হতো। একটু ভুল হলেও ভয়ঙ্করভাবে টর্চার করতো। প্রথমত খারাপ দিক আন্দাজ করলেও পরবর্তীতে পুরান ঢাকা একটি পুরাতন বাড়িতে সেলের সার্চেল পরিষ্কার করি। নানাভাবে তিথিকে সেখানে অত্যাচার করা হতো। এমনকি শেষ এমন অবস্থায় চলে গিয়েছিল যে তিথি তার পরিবারের মানুষের সঙ্গে ঠিক করে কথা বলতে পারতো না। শেষে একদিন তিথি নিজের জীবন বাঁচানোর জন্য বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তার উদ্দেশ্য ছিল একটা সুস্থ জীবন। যেই ছেলেটি যদিও অনেক টাকা পয়সা ছিল, তবে আমি তিথিকে চিনি। ভালো পরিবারের মেয়ে, দরিদ্র দেখে বড় হয়নি, টাকার লোভ তার মধ্যে নেই। প্রত্যুষের জন্য সবকিছু করতে রাজি হয়েছিল সে। তবে তার বিয়ে হওয়ার পর প্রত্যুষের মধ্যে আরও রাগ বাড়ে, আরও ভয়ঙ্করভাবে বেড়ে ওঠে তার রাগ। বিয়ের দিনই সে তিথিকে জিম্মি করে সকলের অগোচরে প্রত্যুষ সব বিষয়ে আমার সঙ্গে শেয়ার করত, তবে কোনো কর্ম আমার অজানা নয়। সেদিন যখন তিথিকে ধরে আনে তখন আমি নিষেধ করেছিলাম, কিন্তু শোনেনি। আমার সামনে তিথির খুন হতে দেখেছি। শরীরের সব মাংস আলাদা করে রান্না করতে দেখেছি। তিথির লম্বা চুল ছিল, সেই চুল কেটে জীবিত অবস্থায় মাথা নেড়া করেছিল তিথিকে। আর মারার পর কি মেরেছে? মারার কাজ তো জীবিত থাকা অবস্থায় করে ফেলেছে। আচ্ছা তোমরাই বলো, দোষ ওই তিথির না? আমার ছেলের সঙ্গে প্রেম করে অন্য কাউকে বিয়ে করতে তো পরিণতি এমনটা হওয়ার কথাই ছিল। মেয়েটা এখনো বুঝলো না আমার ছেলে তাকে কতটা ভালোবাসতো। কেবল ওই মেয়েকে ভালোবেসে আমার ছেলে পাপ করেছে, তাই দোষী আমার ছেলে নয়, ওই মেয়ে তিথিও। আদিত্য এক মুহূর্তের জন্য থমকে যায়, জিজ্ঞেস করে, তাহলে যে আপনার ছেলে বললো তিথি মরেনি, ওই রুমে তিথি ছিল, এইসব কি? আদিত্য আরও কিছু প্রশ্ন করার আগে হাসপাতাল থেকে ডাক্তারের কল আসে। আদিত্য কেবল জিজ্ঞেস করলো, লাশটা কার সেটা জানা যায়নি। হঠাৎ আহাত দৌড়ে এসে সেলের মধ্যে প্রবেশ করে। হেতিজা তখনও চুপ। তাকে করা প্রশ্নের কোনো জবাব তার কাছে নেই। আহাত বিচলিত হতেই আদিত্যকে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কোনো সমস্যা? স্যার, লাশের গায়ে যে লকেটটি ছিল
তা খুলতে সক্ষম হয়েছি। সেখানে ছবি আছে, আই থিঙ্ক ভিকটিমের ছবি। কই দেখি। আদিত্য লকেটে হাতে নেয়। ছবির দিকে তাকানোর আগে লকেট টেনে প্রেম নিজের হাতে তুলে নেয়। ছবির দিকে তাকাতেই আওড়ায়, ও মাই গড, তিথি।